হচ্ছে গ্লেসিয়ার পুরো। বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ। সুপ্রভাত, এখন রয়েছি পঞ্চতরণীতে, আর এখান থেকে 6 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। এখন বাজে ভোর 5:10। আর এই পঞ্চতরণীতে কালকে রাত্রে কিছু খাওয়া দাওয়া করিনি, আমি ঘুমিয়ে গেছিলাম, এত টায়ার্ড ছিলাম, একটু মাথাটাও ব্যথা ছিল। যাই হোক, সকাল সকাল উঠে গিয়ে, যদিও বা 5:10 মানে লেটই হয়েছে, আরও আগে বেরোতে হতো। আমাদের 9টা 9:30টার মধ্যে পৌঁছাতেই হবে, কেননা 10টার মধ্যে যদি বালটালের থেকে যে যাত্রীরা আসছেন ওনারা যদি পৌঁছে যায় তাহলে লাইন অনেক বড় হয়ে যাবে। তো আমাদের যদি 9টা 9:30টার মধ্যে পৌঁছে যাই তাহলে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে দর্শনটা পেয়ে যাব। আর দর্শন পেয়ে যাওয়ার পর আর কোনো সমস্যা নেই, তারপর বালটালের পথে নেমে যাব, তারপর ডিসিশন নেবো কী করব না করব। তো দিনে আজকে চারিদিকের নাজারাটা দেখে নিন একটু, দিন নয় ভোরবেলায়। সকাল সকাল লাইন, লম্বা লাইন থেকে বেরোতে বেরোতে মনে হচ্ছে 6টা বেজে যাবে আজকে। দেখা যাক কতক্ষণ লাগে। সামনে রয়েছে 4-4টি হেলিপ্যাড। এই হচ্ছে হেলিকপ্টার বন্ধ আছে, তবে যে বছর চালু থাকে এখানে হেলিকপ্টার নামে। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार, महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नहीं रहने दो, नहीं हो पाएगा हमारा ग्लेशियर। এখন সবে 2 কিলোমিটার আসলাম, এখনও মোটামুটি 4 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। আর এখন পুরোটাই চড়াই আছে, ওই দেখুন ওই যে ওপরে, ওই উপর পর্যন্ত উঠতে হবে আমাদের, তারপর ওইখান দিকে ওই দিকে যেতে হবে, মানে এখন অনেক চড়াই আছে। তো প্রস্তুত তো থাকতেই হবে, তো অসুবিধা কিছু নেই, আরাম করে চলে যাওয়া যাবে ধীরে সুস্থে। মোটামুটি এখন বাজে 6:30, আশা করছি 8:30 9টার দিকে পৌঁছে যাব। দেখা যাক কি হয়। ওই দূরে দেখা যাচ্ছে একটা ইঁদুর, কতটা বড়। দেখুন এদিকে আয় পুটু। ওই দেখুন ওইখান থেকে আমরা আসলাম এখান অবধি, এখনো পর্যন্ত ওই 40-50 মিনিট মতো সময় লাগলো। ওই যে গ্লেশিয়ার তখন দেখালাম, আর ওই যে ওইটা অমরাবতী নদীয়া দেখা যাচ্ছে, ওর বাঁদিকে হচ্ছে আপনার পঞ্চতরণী বেস ক্যাম্প। আর একটু আছে চড়াই করতে হবে, তারপর আশা করছি ডাউন পাবো।
দেখা যাক কি হয়, ডাউন পাওয়া যায় কি না। যদি ডাউন পাওয়া যায় তাহলে তো সময়টা কম লাগবে, আর ডাউন যদি না পাওয়া যায় তাহলে এখনও অনেকটাই সময় লাগবে। এখন বাজে 7:33, আর ওই সামনে দেখা যাচ্ছে বালটাল মার্গ, আর ওই নিচে ওখানেই আছে সঙ্গম, মানে বালটালের যে যাত্রী এবং আমাদের পেহেলগামের যে যাত্রী দুটো একসাথে মিশবে ওখানটাতে, দিয়ে একসাথে যাবে অমরনাথ গুফা বা অমরনাথ গুহা। এখান থেকে আমাদের গুহা হচ্ছে 3 কিলোমিটার, আর সঙ্গম টপ চলে এসেছি। আর এখান থেকে বালটাল হচ্ছে 11 কিলোমিটার, মানে টোটাল হবে 14 কিলোমিটার যখন আমরা রিটার্ন যাব। এখানে টয়লেটও আছে, কোনো অসুবিধা নেই, চাইলে টয়লেট করতে পারেন। টয়লেট এইগুলো খুব খারাপ অবস্থা। এবং এখানে লেখা আছে ওম নমঃ শিবায় ইন্ডিয়ান আর্মি। ওপরে পুরো গ্লেসিয়ার, মাঝখান দিয়ে ঝর্ণার জল আসছে, গ্লেসিয়ারগুলো গলে গলে। এখান থেকে 3.5 কিলোমিটার বলছে, আগে দেখা ছিল 3 কিলোমিটার। যাই হোক, সঙ্গম টপ, এখানে মেডিকেল এইড সেন্টারও রয়েছে। যদি এত চড়ার পর অক্সিজেনের প্রয়োজন হয়, তার আগেও ছিল, এখানেও রয়েছে। আপনারা নির্দ্বিধায় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে এখান থেকে বালটাল, ওই তো সঙ্গম টপ। এখান থেকে আমরা নেমে যাবো। হ্যাঁ, এখান থেকে আমরা নামবো, একসাথে মিশছে। খাড়াই দেখো রাস্তাটা, হ্যাঁ, তো এদিকে হেঁটে আসা চারটিখানি ব্যাপার নয়। এটা কেউই আসে না, 95%। এটা ঘোরার এটা হচ্ছে ঘোরার জন্য, ওইটা হচ্ছে তোর হেঁটে যাওয়া। ওই যে ঠিক আছে, ওইটা হেঁটে, যাবো হ্যাঁ কোনটাতে? ওইটাতে মনে হয়। আর এইটা হচ্ছে ঘোরার জন্য। হ্যাঁ, লোক নামছে। কই নামছে? মানে যেছে কই? এখন চলে এলাম সঙ্গম, মানে বালটালের যে ঘোড়া পথে আসার রাস্তা, আর আমাদের পেহেলগামের যে ঘোড়া প্লাস হাঁটা দুটো একই রাস্তা, একসাথে মিলিত হচ্ছে এখানে। এটা হচ্ছে ঘোড়ার পথ, আর হেঁটে যাওয়ার বালটালের পথ হচ্ছে ওই দূরেরটা, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে হেঁটে যাওয়ার পথ। এখন আমরা চলে এসেছি, আর এখানে ধুলো একটু কম আছে, জল দেওয়া আছে বলে। আগেরটাতে প্রচুর ধুলো ছিল। এখান থেকে 3 কিলোমিটার, খুব একটা চড়াই নেই, অতএব এখান থেকে যেতে খুব একটা সময় লাগবে না। বাজছে আপনার 7:40, 3 কিলোমিটার। আশা করছি 9টার মধ্যে পৌঁছে যাব, আশা করছি, কনফার্ম নয়, দেখা যাক। অমরনাথ যাত্রার পথে সঙ্গম হলো এক অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে বালটাল রুটে যারা যাত্রা করেন তাদের জন্য। নামের মধ্যেই লুকিয়ে আছে এক আধ্যাত্মিক তাৎপর্য। এখানে দুই পথের মিলন ঘটে, কিন্তু শুধু পথ নয়, বিশ্বাস, ভক্তি ও প্রকৃতিরও মিলন। সঙ্গম যাত্রার পথ আর বিশ্বাসের মিলন বিন্দু, যেখানে শরীরের ক্লান্তি আর মনের ভক্তি এক হয়ে মেলে মহাদেবের দর্শনের আশ্বাস। এখানে পাশ দিয়ে বয়ে চলা অমরাবতী ও পঞ্চতারণী নদী একসাথে মিলিত হয়। এর উচ্চতা আনুমানিক 13,500 ফুট। এটি অমরনাথ যাত্রার একটি সবচেয়ে খাড়া ও দুর্গম পথের পরস্পরা অংশ। সঙ্গম শব্দের মানে সংযোগ বা মিলন। এখানে পেহেলগাম ও বালটাল রুট মিলিত হয়। বহু সাধুজন এই জায়গায় কিছুক্ষণ ধ্যান করেন। পুরাণ অনুযায়ী এই স্থানে শিব পার্বতীর কথোপকথনে এক গুরুত্বপূর্ণ ধাপ সংঘটিত হয়েছিল বলে বিশ্বাস। সঙ্গমটা অতিক্রম করা মানেই গুহা আর দূরে নয়, মাত্র 2 কিলোমিটার।
তবে এই অংশের পথ খারাপ, বাতাসপূর্ণ এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়, তাই সাবধানতা জরুরি। অনেক স্থানীয় গাইড বলেন এই স্থান হলো যেমন দুই নদীর মিলন তেমন দুটো পথের আত্মিক একত্রীকরণ। সঙ্গম শুধু রাস্তার মিলনের স্থান নয়, এটা আত্মিক প্রস্তুতির শেষ ধাপ। এখানে দাঁড়িয়ে আপনি যখন গুহার দিকে তাকান মনে হয় আপনি স্বয়ং শিবের সাক্ষাতে যাচ্ছেন। ভালো ঢালু আছে, ধীরে সুস্থে যেতে হবে, নাহলে স্লিপ কেটে যেতে পারে। আর যেহেতু এবারে বৃষ্টি হয়নি, ভাগ্য ভালো যে একদিনও বৃষ্টি হয়নি, রাস্তা কাদা খুব একটা ছিল না, আর যেহেতু গ্লেসিয়ারও নেই, পিচ্ছিল ছিল না, তো ভালো যদি কিটো থাকে ওটা সব থেকে বেশি কমফোর্টেবল হবে মানে জুতোর থেকে। আর যদি বৃষ্টি হয় তাহলে একটু সমস্যা আছে, তাহলে জুতো পরতে হবে। বাট আমরা তো অর্ধেক ওপর রাস্তা স্লিপার পরেই চলে এসেছি, ওটা বেশি কমফোর্টেবল ছিল। গ্লেসিয়ারটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এখনো যেতে হবে, ওই দূরে দেখা যাচ্ছে। वो वाला गुफा नहीं है, वो वाला वही है ना? ওই এখান থেকে দেখা যাচ্ছে গুফা, জানি না ক্যামেরাতে দেখা যাবে কিনা, কেননা এটা প্রচুর ধুলো। ওই যে বরফের যে দুটো লাইন এসছে ঠিক ওর পাশেই, এই যে হালকা করে লাইট জ্বলছে, কিন্তু এখান থেকে বোঝা যাবে না, এখন প্রচুর ধুলো মেঘ, যার জন্য অত দূর পর্যন্ত ক্যামেরা পৌঁছাচ্ছে না। ওই দূরে হচ্ছে অমরনাথ গুহা। এই যে অমরাবতী নদী যাচ্ছে, খুবই পবিত্র নদী। এই নদীতে স্নান করলে, স্নান তো প্রচণ্ড ঠান্ডা হয়, করা সম্ভব অতটা নয়, তবে মাথায় জল ঠেকানো যেতে পারে। আমরা প্রায় চলে এসেছি। গ্লেসিয়ার দেখুন, হচ্ছে গ্লেসিয়ার পুরো। এই হচ্ছে গ্লেসিয়ার, এই দেখা পেলাম এত কাছে, এত সামনে প্রথম। এইখানে ঘোড়াদের লাস্ট স্টপেজ, এখানে রয়েছে ঘোড়াগুলো, আর এখান থেকেই আমাদের এবার প্যাদল যাত্রা শুরু। মানে সবারই প্যাদল যাত্রা শুরু এখান থেকে। এখান থেকে এখনও মোটামুটি 2 কিলোমিটারের উপরে আছে যেতে হবে আমাদের। তো দেখুন এখানে বালটাল আর পেহেলগাম দুটোরই ভিড় রয়েছে। এগুলো হচ্ছে টয়লেট, আর ওই দূরে দেখুন ওইটা হচ্ছে ক্লক রুম। ওই ক্লক রুমে মানে ওখানে আরও আছে, ওগুলোতে আমরা ব্যাগপত্র রেখে দিয়ে তারপর দর্শন করতে বেরোতে হবে। তো এখন যাই দেখি কোন ক্লক রুমে রাখা যায়, সেখানে গিয়ে আমরা জিনিসপত্র রেখে তারপর আগে বাড়বো। তো ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম, ওই তো তখন ওইগুলো দেখালাম, ওই ক্যাম্পটা, ওখান থেকে হেঁটে হেঁটে এসে এখন এইখানে পৌঁছালাম। এখনও যেতে হবে এতটা। ওই হচ্ছে অমরনাথ গুহা, আর বেশি নেই, আর একটু মতো আছে। এখন এই অমরাবতী নদীটা এসছি, স্নান তো করবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা জল, তো মাথায় জল নেবো অবশ্যই। প্রচণ্ড ঠান্ডা আছে। পুরো বরফ গলা জল মনে হচ্ছে, এত ঠান্ডা মধ্যে বরফটা সবে গলে এসছে। बहुत ठंडा है, बहुत ठंडा है।
चलिए पैर पैर वैर धुल लेते हैं। बहुत ठंड है। कैसा है? कैसा है? ठीक है? पिया आपने? ऐसे तो नहाए हैं हम सुबह। अच्छा सुबह तो नहाए हैं और सर पे डाल लीजिए बस। हो गया था। हो गया ना? ठीक है। सुबह ऐसे नहा लिए हैं क्या? हाँ इसी में नहाए हैं तो हाँ 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 चलिए। হাত পা জমি দিবে। এখানে সব স্নান টান করছে, এই যে এইদিকেও স্নান টান করছে চারিদিকে। এই ভেতরেই ক্লক রুম রয়েছে, বাথরুম আছে, মেডিকেল ফেসিলিটি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর এটা হচ্ছে এই লাইন দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে অমরনাথ গুহা। ওই দেখুন বাবার ত্রিশূল দেখা যাচ্ছে। আর এখানে ব্যাপার হচ্ছে গিয়ে আপনাকে সমস্ত কিছু রেখে দিতে হবে, মানে ব্যাগ, টুপি, চশমা, ঘড়ি, মানি ব্যাগ, মানে আপনি টাকা পকেটে করে নিয়ে যেতে পারেন, বাট মানি ব্যাগ বা যাবতীয় যা আছে শুধু RFID কার্ড আর আপনার ড্রেস আর আপনি নিজে জুতো থেকে শুরু করে সমস্ত কিছু আপনাকে রেখে দিতে হবে। তো এরপরে তো আর জমা দিয়ে দিলে ভিডিও করা যাবে না। এবার বেরিয়ে এসে আপনাদের বলবো ভেতরে বরফানি বাবা এখন আর কতটা রয়েছে। কালকে শুনেছি 1 ফুট ছিল, আজকে দেখা যাক কতটা রয়েছে, আপনাদের আপডেট দিয়ে দেবো। ভেতরে তো ক্যামেরা এলাও নেই, তবে আমি যতটা দেখবো ততটাই মুখে বলবো আপনাদের। চলো, হর হর মহাদেব। এটা হচ্ছে ক্লক রুম, মানে বিভিন্ন ক্লক রুম আছে, 1 2 3 4 এরকম করে। এটা হচ্ছে একটা ক্লক রুম। এই সামনে ওপরে হচ্ছে গুফা, ওই যে, আর এইখানে আছে সুরেক, আর ওইখানে ওপরে একদম ওপরে আছে ফ্রি সুরেক। ঠিক আছে, এখানে আপনাদের লাগিয়ে রাখতে হবে, এখানে ওইখানে জুতো রাখবেন, তারপরে কি হবে দর্শন এই লাইনটা দিয়ে। অমরনাথ যাত্রার মূল কেন্দ্রবিন্দু হলো অমরনাথ গুহা। এই গুহা শুধুমাত্র একটি প্রাকৃতিক গুহা নয়, এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভগবান শিবের এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে তিনি অমর কথা বলেছিলেন দেবী পার্বতীকে। এটি তীর্থ, সাধনা ও পরম ভক্তির চূড়ান্ত স্থান। অমরনাথ গুহা, যেখানে শ্রাবণ মাসে শিব স্বয়ং বিরাজমান। এখানে বরফের মাঝেও ঈশ্বরের প্রাণ, যেখানে ভক্তি পায় চরম পরিণতি। মোট 486টি সিঁড়ি আছে এই গুহা অবধি পৌঁছাতে, আর এর উচ্চতা 12,700 ফুট। দুটি প্রধান যাত্রাপথ এই গুহা অবধি পৌঁছানো যায়, যেটি একটিতে আমরা আসলাম পেহেলগাম রুট, প্রায় পেহেলগাম থেকে 46 থেকে 48 কিলোমিটার দীর্ঘ পথ, যেটি প্রাচীন ও ঐতিহাসিক পথ। আর আরেকটি বাল্টার রুট, যেটি 14 কিলোমিটার, সংক্ষিপ্ত কিন্তু খারাপ। এই রুটটি নতুনভাবে তৈরি করা হয়েছে। প্রাকৃতিকভাবে বরফ দিয়ে তৈরি হয় একটি শিবলিঙ্গ, যা শ্রাবণ মাসে গুহার মধ্যে ধীরে ধীরে গঠিত হয় এবং পূর্ণিমার সময় সবচেয়ে বড় হয়। এটি গুহার ছাদ থেকে বিন্দু বিন্দু জলের ফোঁটা পড়ে জমে গিয়ে বরফে পরিণত হয়। শিবলিঙ্গের পাশে মাঝে মাঝে দেখা যায় গণেশ, পার্বতী ও নন্দীর রূপেও বরফের গঠন। পুরাণ অনুযায়ী ভগবান শিব পার্বতীকে অমরত্বের কথা এখানে বলেছিলেন। তিনি এমন এক একাকী জায়গা খুঁজছিলেন যেখানে কেউ তাদের কথা শুনতে না পায়। পার্বতীর সঙ্গে গুহায় প্রবেশ করেন তিনি, অমর কথা বললেন, কিন্তু কেউ না জানলেও একটি পায়রা জোড়া শুনে ফেলে কথাটি এবং তারা অমর হয়ে যায়। তবে আজও অনেকে এই সাদা অমর পায়রাকে গুহার বাইরে দেখতে পায়। তীর্থযাত্রীরা শ্রদ্ধা ও নিঃশব্দে গুহার কাছে পৌঁছে দর্শন করে থাকে। তবে শিবলিঙ্গ ছোঁয়া নিষিদ্ধ, শুধুমাত্র দর্শন করতে হয় দূর থেকে। লোকমুখে প্রচলিত 11শো শতকে প্রথমবার ভিল গোষ্ঠীর নেতা বুঠা মালিক এই গুহা আবিষ্কার করেন, যার গাইড হিসেবে শিব তাকে দেখিয়েছিলেন এই পথ। আজও তার বংশধরেরা অমরনাথ যাত্রায় সম্মান পেয়ে থাকে। জুলাই আগস্ট মাসে এই পথ খোলা থাকে, তখনই শিবলিঙ্গের দেখা পাওয়া যায়।
অমরনাথ গুহা শুধুমাত্র একটি গন্তব্য নয়, এটি এক পরম তীর্থযাত্রার অন্তিম ও সর্বোচ্চ চেতনার কেন্দ্র। এখানে এসে মানুষ উপলব্ধি করেন ঈশ্বর কেবল মূর্ত নয়, বরফেও আকারেও আবির্ভূত হতে পারে। শ্রী বরফানি বাবা হলেন ভগবান শিবের বরফের রূপ, যিনি অমরনাথ গুহায় প্রতি বছর বরফের প্রাকৃতিক শিবলিঙ্গ রূপে আত্মপ্রকাশ করেন। হিন্দু ধর্মের এক অদ্বিতীয় জীবন্ত ও অলৌকিক তীর্থদর্শন, যেখানে প্রকৃতি নিজেই ঈশ্বরকে রূপ দেয়। বরফানি শব্দের মানে বরফের বা হিমের, অর্থাৎ বরফ আবৃত শিব, যিনি নিজের অস্তিত্ব জানান শুধু বরফের স্পর্শে। তিনি শ্রী বরফানি বাবা, অমরত্বের প্রতীক। শিবের এক অনন্য ও স্নেহপূর্ণ উপাধি বাবা ভোলেনাথ। তাই শ্রী বরফানি বাবা অর্থাৎ শ্রী শ্রী বরফময় ভগবান শিব। জয় বরফানি বাবা কি, হর হর মহাদেব। অনেকে এখানে মাথা নত করে, প্রণাম করে, মন্ত্র জপ করে এবং মনোবাসনা পূর্ণ করে। প্রত্যেক দর্শনার্থী এখানে মাথা নত করে, প্রণাম করে, মন্ত্র জপ করে এবং মনোবাসনা পূরণ করে। স্পর্শ নয়, দূর থেকে দর্শন, কারণ শিব এখানে নিজের প্রাকৃতিক রূপে বিরাজমান। এই সেই বরফানি বাবা, যিনি নিঃশব্দে বরফের ভাষায় জানান ঈশ্বরের অস্তিত্ব। প্রকৃতি যখন শিবের রূপ নেয়, তখন তিনি বরফানি বাবা নামে পূজিত গুহার ভিতরের পবিত্রতা ধ্যান ভঙ্গিমা হয়। এই দর্শন জীবন বদলে দেয়, কারণ এখানে ঈশ্বর নিজের রূপে আসেন, বরফ হয়ে, নীরব হয়ে, চিরন্তন হয়ে। শ্রী বরফানি বাবা আমাদের স্মরণ করিয়ে দেন ঈশ্বর সব জায়গায় আছে, কিন্তু যারা প্রকৃত ভক্তি নিয়ে তাকে খোঁজেন, তিনি তাদের জন্য বরফ হয়েও জীবন্ত হয়ে ওঠেন। হর হর মহাদেব। আর শেষমেশ বরফানি বাবার দর্শন হয়ে গেল। এখনো 1 ফুটের থেকে বড়ই রয়েছে। আর ব্যাপার হচ্ছে প্রথমে একটু স্লো, মানে চেকিংয়ের জন্য চলছিল, তারপর তো স্পিড রয়েছে, আবার লাস্টের দিকে একটু স্লো, তারপর যতক্ষণ হেঁটে আসতে পারবেন। আমার টোটাল 1 ঘন্টা কাছাকাছি সময় লাগলো। এখন 11:30 বাজে। আর এই যে প্রসাদ, এই প্রসাদ 100 টাকায় রয়েছে। দুটোর আছে, দুটো বলতে আমি দেখাই, এরকম প্যাকেটের দুটো দেবে। প্রসাদ 100 টাকা, আপনারা চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন। আরেকটা আছে রেড কালারের মানে বড়, যেটা 500 টাকা। আর মন্দিরের ভেতরে যেটা আছে, অনেক গুফার ভেতরে, সেটা এইটা দেবে। সেটা হচ্ছে এই যে এইটা আপনাকে মন্দিরের ভেতর থেকে দেবে, এর জন্য কোনো মূল্য লাগবে না, এটা আপনাকে এমনিই দেবে। এই দেখুন, এই যে বরফানি বাবার প্রসাদ দুটো দিয়েছে, তার মধ্যে এইরকম সিলভার কয়েন রয়েছে। এই দেখুন, এরকম সিলভার কয়েন দুটো রয়েছে। আর অন্য কোনো প্রসাদ এখানে কিন্তু নেই, মানে কোনো ড্রাই ফ্রুট বা অন্য যে প্রসাদ হয় সেটা নেই। ওই হচ্ছে গুফা, ওই সিঁড়ি দিয়ে এই দিক দিয়ে গিয়ে আবার এই সাইড দিয়ে নেমে আসতে হবে। তো যাই হোক, শেষমেশ দর্শন হয়ে গেল। এবার বাকি দুজন গেছে, তাদের হয়ে গেলে আমরা বালটালের পথে নেমে পড়বো। আর তারই মাঝে এখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো এখান থেকে। তো যাক, শেষমেশ পাওয়া গেল, দর্শনটা হয়ে গেল। হর হর মহাদেব। এই বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। এখন একটা এই যে ভান্ডাতে আসলাম, এখানে এসে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো। খাওয়া দাওয়া করে সোজা বালটালের পথে রওনা দেবো। এখানে অনেকগুলি ভান্ডার রয়েছে, আর এই ভান্ডার পেরিয়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। তাই ভান্ডাতে মানে ভাতই খাবো, ভাত আর দেখি কি পাওয়া যায়, খেয়ে দিয়ে সোজা রওনা দেবো বালটালের উদ্দেশ্যে। হর হর মহাদেব। তো খাওয়া দাওয়া করার পর এবার বালটালের পথে রওনা দিয়েছি। এখান থেকে বালটাল যেতে 1টা বাজে, দেখি কত সময় লাগে। আর বালটাল পৌঁছে গেলেই তো ব্যাস, মোটামুটি কালকে আবার শ্রীনগর যাব। মন্দির তো দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে। এখানে ঝর্ণার জলে হাত মুখ ধুলাম, একটু খেলাম, একটু ফ্রেশ লাগছে। আর রুমালটা ভিজিয়ে নাকে বাঁধলাম। সব কিছু ঘাড় ফাড় মুছতে সব নোংরা হয়ে গেছে, কি বলবো। আর এই যে রোডটা দেখছেন, পুরো এই রোডটা এই বছরই তৈরি করেছে পায়ে হাঁটার জন্য। তাছাড়া এর আগে যেটা ছিল সেটা হচ্ছে ওই রোডটা, ওই যে ঘোড়ার ওই রোডটা আগে ছিল। ওইখানে আগে মানুষ হাঁটতো এবং ঘোরাতে যেত।
কিন্তু এই বছর আপনার এই রোডটাকে তৈরি করেছে বিআরও, মানে বর্ডার রোড অর্গানাইজেশন, এবং যার ফলে আমাদের এই রোডে শুধু পালকি যায়। পালকি মানে হচ্ছে এই যে এইগুলো, এই পালকি যায় আর যাতায়াত হয়। তো অনেকটাই সুবিধা হয়েছে। তো এখানকার বিআরওর সঙ্গে কথা বলছিলাম, উনি বললেন যে আর এমনি গাড়ি যায়, মানে আর্মির গাড়ি হোক বা এনআরএর গাড়ি হোক, সেগুলো যায়, বাট 2-3 বছরের মধ্যে এমনি টুরিস্টের জন্য গাড়ি চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কি হয়। এখনও মোটামুটি 3টে বাজলো, 7, 8, 9, 10, 11, 12, 13, 6 কিলোমিটার, 5 কিলোমিটার মতো আসলাম, 5 থেকে 6। এখনও মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার মতো বাকি আছে। দুটো চড়াই ছিল, এবার একটু চড়াই আছে, তারপর সব ডাউন। তো এই চড়াইগুলো কিছুই মনে হবে না যখন ওই আগের দুটো চড়াই চড়ে আসবেন। আগের দুটো চড়াই হিউজ চড়াই আছে, তারপর পুরো নর্মাল। যাই হোক, বালটাল পৌঁছাই, আপাতত দেখি কটায় পৌঁছাচ্ছি। এখন তো 3টে বাজে। দেখুন এইভাবে আমরা দুটো 3টে কাঠিকে, মানে যে লাঠি দিয়েছে, লাঠিগুলোকে আমরা ব্রিজ তৈরি করে ব্যাগগুলো রেখেছি। বিভিন্ন জায়গায় যেখানে আমরা হোল্ড করছি সেখানে এইভাবেই ব্রিজ তৈরি করে আমরা ব্যাগগুলো রাখছি, যাতে ব্যাগগুলো নোংরা না হয়। এখানে পাওয়া যাচ্ছে ফুচকা, চানার ওপর দিয়ে ফুচকা দিচ্ছে, শুকনো প্লাস জলের, মিষ্টি মিষ্টি, বেশ দারুণ লাগলো খেতে। আমি নাজারে দেখুন একবার। हाजी गोलगप्पा 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 10 के 3 10 के 3 10 के 3। সামনেই এই ব্যক্তিটা হঠাৎ করে পা পিছলে পড়ে যান। তবে ধন্যবাদ জানাই এনডিআরএফ এবং জম্মু কাশ্মীর পুলিশকে। ওনারা দ্রুততার সাথে এবং স্বতঃস্ফূর্তভাবে ওনাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যান, এবং ওনাদের সাথে পরে কথা হলে জানতে পারি যে ওনার হাত তৎক্ষণাৎই ভেঙে যায়। আর ঠিক এইখানেই একটা মহিলা ঘোড়া থেকে পড়ে যান। তাছাড়া পথে চলতে চলতে এক ব্যক্তির হাত আমি তৎক্ষণাৎ ধরে ফেলি, না হলে ওনার যে কী অবস্থা হতো সেটা একমাত্র বরফানি বাবাই জানে। এবং তার কিছুক্ষণের মধ্যেই এক মহিলা আমার সামনে এসে হঠাৎ করে বসে পড়েন এবং পানি পানি বলে চিৎকার করতে শুরু করেন। আমি 7 না ভেবে আমার ব্যাগের মধ্যে যতটুকু থাকা জল ওনার দিকে বাড়িয়ে দিই, এবং উনি কিছুটা সুস্থ বোধ করেন। তাই আপনাদের বলবো সাবধানে চলাফেরা করুন, কারণ এই বালটার রাস্তা যতটাই দুর্গম ততটাই খারাপ। দেখুন ওই হচ্ছে রাস্তা, ওই লাইটটা ওইভাবে যেভাবে এসছে পুরো, এটা হচ্ছে পুরো রাস্তাটা। এটা বালটার একটা, হ্যাঁ এটা বালটারে পুরো রাস্তাটা প্রচুর ঢালু, মানে প্রচুর খাড়াই, প্রচুর খাড়াই। এদিকে সামনে এই এখনও মোটামুটি 1-1.5 কিলোমিটার যেতে হবে। এখানেই দিয়ে দিতে হবে আমাদের RFID কার্ড। এখানেই শেষ। এখন বাজে রাত 10:56, 9:56, মানে অনেকই রাত হয়ে গেছে। আর আপনারা নর্মাল যদি হাঁটেন, না বসে, না ওই ইয়ে করে, 4-5টার মধ্যে বা অনেক সময় 2-3টের সময় চলে আসা যায়। আমরা প্রচুর ওয়েট করেছি, প্রচুর বসেছি, ঠান্ডা বা বিভিন্ন জায়গায় খাবার দাবার খেয়েছি, যার ফলে এই মানে লেটটা হয়েছে। হ্যাঁ, তাছাড়া এত লেট হতো না। লাঠিগুলো এরা চাইলেও দিয়ে দিলাম, বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে, আর তো লাঠি কোনো কাজ নেই। তো এখানে আমাদের বালটাল, এখান থেকে আবার যেতে হবে বালটাল বেস ক্যাম্প, প্রায় 2 কিলোমিটার। তো শুনছিলাম ফ্রি গাড়ির ব্যবস্থা কি রয়েছে, দেখি কোথায় পাওয়া যায় ফ্রি গাড়ির ব্যবস্থা, সেই গাড়ি করে যাব বেস ক্যাম্প। আজ এই বালটালই হবে রাত্রিবাস। কাল সকাল সকাল 300 টাকার টিকিট কেটে পৌঁছে যাব শ্রীনগর। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী বালটাল থেকে শ্রীনগর হয়ে জম্মু যাওয়ার যাত্রাপথ।